নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের ক্লাসে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মহসিন সরকার। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি গদ্য প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। প্রবন্ধটি হচ্ছে বই পড়া। তাহলে বই পড়া প্রবন্ধটির লেখক প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 1868 খ্রিস্টাব্দে, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1946 খ্রিস্টাব্দে। আসলে এটা একটা প্রবন্ধ কি সেটা মনে হয় আমি আলোচনা করেছিলাম, তারপর আজকে বলছি। প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রকৃষ্ট রূপে বন্ধন, এই বন্ধন ভাবে বন্ধন, মুক্তি বন্ধন, চিন্তার বন্ধন। একজন লেখক তার একান্ত ব্যক্তিগত অনুভূতি, চিন্তা, চেতনার বহিঃপ্রকাশ ঘটান প্রবন্ধের মাধ্যমে। তাহলে প্রবন্ধ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে তন্ময় এবং অপরটি হচ্ছে মন্ময়। তাহলে তন্ময় এবং মন্ময়, একটি বস্তুনিষ্ঠ, আরেকটি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ। তাহলে আমরা প্রবন্ধ কি সেটা জানলাম, যে প্রকৃষ্ট রূপে বন্ধন, এই বন্ধন ভাবের বন্ধন, মুক্তির বন্ধন, চিন্তার বন্ধন। একজন লেখক তার ব্যক্তিগত একান্ত অনুভূতি, চিন্তা, চেতনা বেশিরভাগ ক্ষেত্রেই গদ্যাকারে রচনা করে থাকেন। তাহলে আমরা প্রমথ সম্পর্কে জানলাম। এবার প্রমথ চৌধুরী সম্পর্কে জানি, যে হ্যাঁ, আসলে প্রমথ চৌধুরী হচ্ছেন কি বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রবর্তক, আর তিনি ছিলেন সাহিত্য সমালোচক। সাহিত্যের বেশ, তিনি যদিও পড়াশোনা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, ইংরেজি সাহিত্যে তিনি এমএ ডিগ্রি লাভ করেছিলেন, এবং তিনি ব্যারিস্টারি পড়ার জন্য আসলে বিদেশে গিয়েছিলেন। কিন্তু তিনি দীর্ঘদিন যে ব্যারিস্টারি পড়ার পরে যে আইন পেশায় অনেকে জড়িত থাকে, তিনি সেটা না থেকে তিনি অধ্যাপনা করেছিলেন। তাহলে আমরা প্রমথ চৌধুরী সম্পর্কে জানলাম। তিনি 1868 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 1946 খ্রিস্টাব্দে। প্রতিটা লেখকের কিন্তু একজন কি থাকে, যে ছদ্মনাম থাকে, যে হ্যাঁ, প্রমথ চৌধুরী কি ছদ্মনামে লিখতেন। তাহলে তার ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল। তাহলে প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল, এবং তিনি একটি পত্রিকায় লিখতেন, পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকা হচ্ছে কি সবুজপত্র পত্রিকা। যদিও আমরা জানি যে পত্রিকার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা যায়, তাহলে প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র পত্রিকা। আমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে বা বহু নির্বাচনীতে আসে যে প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি, তাহলে সবুজপত্র পত্রিকা, আর তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। অনেক লেখকই তাদের ছদ্মনাম ব্যবহার করতেন এবং তাদের পরিচয়টা তারা গোপন রাখতেন। সেই হিসাবে প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। বীরবলের হালখাতা নামেও তার যে গ্রন্থ বা লেখা আছে, তাহলে উল্লেখযোগ্য গ্রন্থগুলো যদি বলা হয়, বীরবলের হালখাতা, রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, চারিয়ারি গল্পগ্রন্থ এরকম আছে। তাহলে আমরা এই আজকে যে প্রবন্ধ সেটার উৎস, তাহলে এই প্রবন্ধের উৎস হচ্ছে কি প্রবন্ধ সংগ্রহ। প্রবন্ধ সংগ্রহ একটি বই আছে, সেই প্রবন্ধ সংগ্রহের একটি প্রবন্ধ হচ্ছে আজকের এই বই পড়া। তাহলে আমরা আমাদের একটু মনোযোগী দিয়ে নেই, যে আজকের আমাদের ক্লাসের পড়া হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ কি সেটা বললাম, আর আজকের প্রবন্ধের নাম হচ্ছে বই পড়া। কে লিখেছেন? প্রমথ চৌধুরী লিখেছেন। প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 1868 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1946 খ্রিস্টাব্দে। তিনি পড়াশোনা করেছিলেন ইংরেজি সাহিত্যে, এমএ ডিগ্রি লাভ করেছিলেন। এরপরে তিনি যে ব্যারিস্টারি পড়ার জন্য যে ইংল্যান্ড বা লন্ডন যেখানে যেতে হয়, তিনি সেখান থেকে সেই ডিগ্রি অর্জন করেছিলেন। আইন পেশার সাথে অল্প কিছু সময় জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি সাহিত্য অধ্যাপনা শুরু করেছিলেন, এবং তিনি একজন বেশ জনপ্রিয় সাহিত্য সমালোচক হয়ে উঠেছিলেন। আর তিনি বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতি প্রবর্তন করেছিলেন। তাহলে বাংলা সাহিত্যে তার ছদ্মনাম হচ্ছে বীরবল, পত্রিকা সবুজপত্র, আর উৎস হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। তাহলে বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি প্রবর্তক, চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমথ চৌধুরী। তাহলে এই চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমথ চৌধুরী। তাহলে আমাদের সবার মনে রাখতে হবে, হ্যাঁ, তিনি বেশ জনপ্রিয় সাহিত্য সমালোচক ছিলেন। সাহিত্যের বিষয়গুলো নিয়ে তিনি ভাবতেন, সমালোচনা করতেন, তাই তিনি সাহিত্য সমালোচক। এবং তার যে বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রবর্তক ছিলেন হচ্ছেন প্রমথ চৌধুরী। তাহলে এই প্রমথ চৌধুরীর আজকের যে বই পড়া, সেই বই পড়ার আসলে গুরুত্ব হচ্ছে কি, যে সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা কি আমরা সেটা ব্যাখ্যা করতে পারবো। বই পড়ার আগ্রহ, হ্যাঁ,
যে হ্যাঁ বই পড়ে আমরা কি করতে পারছি এবং যে আমরা বই পড়ার যে প্রয়োজনীয়তা আছে আমরা আগ্রহ বুঝবো এবং প্রয়োজনীয়তা বুঝবো, আমাদের সামাজিক জীবনে বই পড়ার গুরুত্ব, আমাদের বাস্তবিক জীবনে বই পড়ার গুরুত্ব, আমাদের যে শিক্ষা ব্যবস্থায় আছে এবং বই পড়ে যে কী কী অর্জন করা যায়। আমরা জানি জ্ঞান সকল কিছুর ভাণ্ডার, হ্যাঁ জ্ঞানের মধ্যে সকল কিছুই রয়েছে, কিন্তু সেই আমাদের যে জ্ঞান আমরা কিভাবে অর্জন করছি বা আমরা কী কী বিষয় পিছিয়ে আছি এবং আমাদের আর কী কী করতে হবে সেই বিষয়ে একটি শিক্ষা এবং গবেষণামূলক প্রবন্ধ হচ্ছে আজকের এই বই পড়া। তাহলে আমরা বই পড়া বুঝলাম যে আমাদের যে সাহিত্য চর্চার যে প্রধান খাত, যে বই পড়া বা লাইব্রেরি বা স্কুল কলেজের শিক্ষা, এই সাহিত্য চর্চার এই খাতগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করছি কিনা, আমরা কি বুঝে পড়ছি কিনা, আমাদের ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের বই পড়া প্রবন্ধের আলোচনা। তাহলে আমরা কিন্তু তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো সম্পর্কে জানলাম, আর উৎস হচ্ছে কি উৎস সম্পর্কেও জানলাম যে তার যে প্রবন্ধ সংগ্রহ নামে একটা বই আছে, সেই প্রবন্ধ সংগ্রহের বইয়ের একটি প্রবন্ধ, সেটি হচ্ছে কি বই পড়া। তাহলে বই পড়া তিনি প্রথমে এই প্রবন্ধে বলেছেন যে আমরা জাত হিসেবে শৌখিন নই। আসলে সত্যি কথাই আমরা জাত হিসেবে শৌখিন নই, কারণ আমাদের প্রথমেই প্রয়োজন পড়ে কি যে মানুষের যে মৌলিক চাহিদা, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, খাদ্য, যেগুলো আমাদের যে মৌলিক চাহিদা, আমরা সেগুলোতে পরিপূর্ণ না, আমরা সেগুলোর জন্য ব্যস্ত থাকি। তাহলে তার একটি কথা হচ্ছে কি আমরা কেউ জাত হিসাবে শৌখিন নই। তাহলে আমরা কি হিসাবে শৌখিন নই তিনি বলছেন, আমরা জাত হিসেবে শৌখিন নই। তাহলে আমরা জাত হিসেবে শৌখিন নই, কারণ আমাদের যে মৌলিক প্রয়োজন, মৌলিক চাহিদাগুলো, আমরা সেই মৌলিক চাহিদাগুলো কিন্তু আমাদের ঠিকভাবে আমরা পাচ্ছি না। হ্যাঁ, সেজন্য দেখা যায় কি যে আমরা মনে করি যে পড়াশোনা আসলে যে জ্ঞান অর্জন, নিজের যোগ্যতার পরিচয়, আমরা পড়াশোনা যে করছি এবং তারপরে দেখা যাচ্ছে যে আমরা ছুটছি কিসের পিছনে, আমরা চাকরি নিতে হবে, আমাদের ভালো উপার্জন করতে হবে বা ভালো ব্যবসা দিতে হবে, কিন্তু যে শিক্ষার যে মূল লক্ষ্য বা মূল কাজ, সাহিত্য যে সমাজ এবং জাতির দর্পণ, এবং যে জাতি শিক্ষিত হলে হ্যাঁ যে সে জাতি তত বেশি উন্নত হয়, তত বেশি পরিশ্রমী হয়, মূল কথাগুলো কিন্তু আছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেগুলোর প্রয়োগ ঘটাতে পারছি না। যেমন যদি আমরা শিক্ষা ব্যবস্থার কথাই আনি, যে হ্যাঁ আমাদের জোর করে দেওয়া হয়, আমরা যে বিষয়টা পড়তে চাই তাকে সেই বিষয়টা দেওয়া হচ্ছে না, যে বিষয়টা ভালো বুঝে তাকে সেই বিষয়টা না দিয়ে তাকে অন্য বিষয় দেওয়া হচ্ছে। তাহলে এই যে সমালোচনা করে তিনি সবার মাঝে মানে বলতে চেয়েছেন যে আসলে এই সাহিত্য চর্চার গুরুত্ব, বেশি বেশি করে বই পড়া, আর প্রয়োজনে গ্রামে হলেও পাঠাগার বা লাইব্রেরি স্থাপন করা। তাহলে এই যে বই পড়ার গুরুত্ব এবং বই পড়তে হবে এবং বই সকল জ্ঞানের ভাণ্ডার, এমন সাহিত্যের এমন কোনো শাখা নাই যে বই পড়ার, যে হ্যাঁ আমার গল্পের বই, বিজ্ঞানের বই, গণিতের বই, আমার সাহিত্যের বই এবং আমার চলার বই, বাস্তব জীবনের বা প্রাথমিক জীবনের সকল তথ্যই কিন্তু আমরা বইয়ের মাধ্যমে পেয়ে থাকি। কোনো বই আমাদের মজা দেয়, কোনো বই আমাদের আনন্দ দেয়, হাসি কান্না সব কিছু কিন্তু আমরা বই পড়া পেয়ে থাকি। এবং লেখক গল্পের শেষেই বলেছেন বা এই প্রবন্ধ শেষে বলেছেন যে সকলকে বই পড়তে হবে, প্রয়োজনে গ্রামে হলেও লাইব্রেরি স্থাপন করতে হবে। তাহলে লাইব্রেরি শিক্ষার গুরুত্ব কিন্তু অনেক, কারণ লাইব্রেরিতে বিপুল সমারোহ থাকে বইয়ে, জ্ঞানের বই, বিজ্ঞানের বই, মহাকাশ গবেষণার বই, বিভিন্ন রকমের নানা রকমের যে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রটা পরিচয় হচ্ছে কি বই বহন করছে। এবং আমরা যে কি বলা হয় যে পাঠ্যপুস্তকের যে বই অর্জন, জ্ঞান অর্জন করছে সেটা কিন্তু সীমাবদ্ধ। হ্যাঁ, পুঁথিগত বিদ্যা কিন্তু আসলে আমার প্রয়োজনে আসে না, আমি শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের এই প্রবন্ধে লেখক বলেছেন সুশিক্ষিত বা স্বশিক্ষার কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু জাত হিসেবে শৌখিন হই, সেটা কিন্তু আমরা বুঝলাম যে হ্যাঁ আমরা জাত হিসেবে শৌখিন, কারণ আমাদের যে মৌলিক বা প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলোর পিছনে কিন্তু সময় ব্যয় করছি, যে হ্যাঁ আমরা শিক্ষা নিচ্ছি এবং আমাদের চাকরি নিতে হবে, আমাদের যে সংসার বা মানুষ আছে তাদের অভাব পূরণের প্রয়োজনীয় বিষয়গুলো আছে আমরা সেগুলোর পিছনে সময় দিচ্ছি। হ্যাঁ, আমরা যে আমাদের যে শিক্ষা আমাদের গায়ের জ্বালা, চোখের জল বা ক্ষুধা দূর করবে সে কথাগুলোই আমরা বিশ্বাসী, কিন্তু আসলে শিক্ষা, হ্যাঁ আমি শিক্ষা অবশ্যই পড়াশোনা বা
বিদ্যা শিক্ষা লাভ করে কিন্তু আমি একটা সময়ে যে চাকরি করছি বা কোনো কিছু একটা করছি, কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য কি? মূল্যবোধ জাগ্রত করা। আমার মনের মধ্যে কি আছে, আমার মনটা কি চাচ্ছে, অবশ্যই ভালো দিক আছে, আমি অবশ্যই আরও ভালো হব, সেই বিষয়গুলো কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়া। তাহলে আমরা বুঝলাম যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কি? মূল্যবোধ সৃষ্টি করা, মানুষের মাঝে সচেতনতা, মানুষকে ভালো মানুষ হিসেবে করার উপদেশ দেওয়া। এই যে শিক্ষার মূল উদ্দেশ্য, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই কী করতে হবে? জানতে হবে। তারপরে আমরা বলেছিলাম যে আমরা জাত হিসাবে শৌখিন নয়, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। হ্যাঁ, আমরা কি করছি? যে শিক্ষার ফল লাভের জন্য আমরা উদ্ভব, আমরা সাহিত্যের রস উপভোগ করতে কি নই? আমরা প্রস্তুত নই সাহিত্যের রস উপভোগ করতে। তাহলে এই প্রবন্ধে লেখকদের সাহিত্যের রস উপভোগ করতে, সাহিত্যের রস উপভোগ করতে কি আমরা প্রস্তুত নই। তাহলে সাহিত্যের রস উপভোগ করতে আমরা কি নই? প্রস্তুত নই। এবং আমরা কিন্তু শিক্ষার ফল লাভের জন্য উদ্ভব, আমরা শিক্ষার ফল লাভের জন্য উদ্ভব হচ্ছে অতি আগ্রহী। তাহলে আমরা শিক্ষার ফল লাভের জন্য উদ্ভব। তাহলে আমাদের কিন্তু আমরা যখন যে কোনো একটা কবিতা শিখি বা একটা গল্প, প্রবন্ধ, উপন্যাস যেটাই পড়ি না কেন, আমার প্রত্যেকের উচিত কিন্তু এই গল্পের মূল বা প্রধান লাইনগুলো মনে রাখা। তাহলে আমরা ব্যাখ্যা করতে পারবো এবং আমাদের ওই অংশ খুব ভালো করবো। তাহলে যেটি হ্যাঁ, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত হই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য অতি আগ্রহী। তাহলে সাহিত্যের রস কি? রস হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা পাঠ করে আমার মনে ভাবাবেগ সৃষ্টি হয়, যে হ্যাঁ, আবেগ ভাব দিচ্ছে, আমি এটা পড়ে বুঝতে পারলাম যে এটা দুঃখ প্রকাশ করছে, এটা আনন্দ প্রকাশ করছে। এই যে আমার মনে ভাবাবেগের সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে সাহিত্যের রস। সাহিত্যের রস বিভিন্ন প্রকার হয়ে থাকে। হ্যাঁ, বীর রস, করুণ রস, শান্ত রস, এরকম অনেক রস আছে। হ্যাঁ, যে কাব্য বা লেখা পাঠ করলে বা বিশ্লেষণ করলে লেখকের মনে বা পাঠকের মনে ভাবে প্রেরণার গতি বা সঞ্চারিত হয়, সেটাই হচ্ছে কি? রস। তাহলে আমরা সাহিত্যে রস উপভোগ করতে আমরা প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা উদ্বাহু। তাহলে সাহিত্যের রস উপভোগ করতে আমরা প্রস্তুত নই, শিক্ষার ফল লাভের জন্য উদ্বাহু। তাহলে আমরা আসলে মূলত সেটাই, যে হ্যাঁ, লেখক কি বুঝিয়েছেন, কি বুঝাতে চাচ্ছেন, আমরা কিন্তু সেটার মধ্যে না। আমাদের কথা হচ্ছে ভালো, আমার A+ পেতে হবে, আমার সার্টিফিকেট মান ভালো থাকতে হবে, কিন্তু এই শিক্ষার মূল কিন্তু এটা না। হ্যাঁ, শিক্ষার মূল হচ্ছে কি? অবশ্যই সকল মানে আমার যে আত্মা আছে, নিজের মধ্যে যে চেতনাবোধ বা আত্মা আছে, সেটাকে জাগরিত করতে হবে বা সচেতন করতে হবে। এবং আমি যে শিক্ষিত এবং আমার শিক্ষার মাধ্যমে যে আরেকজন শিক্ষিত হতে পারে এবং সে ভালো করে বোঝাতে পারে, বুঝতে পারে, আমার গোটা দেশ সমাজ আমি যাতে খুব সহজে বোঝাতে পারি, সেই বিষয়টা কিন্তু আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে শিক্ষার ফল লাভ, যে শিক্ষার মূল যে বিষয়, যে আমরা যে আজকে পড়ছিলাম যে বই পড়া, যে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত না, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি করতে হবে? বুঝতে হবে যে হ্যাঁ, আমরা কি চাচ্ছি? যে আমরা ওই সার্টিফিকেট বা আমাদের রেজাল্ট, আমাদের পরীক্ষার ফলাফল ভালো হয়, আমরা সেই বিষয়টা নিয়ে অতি আগ্রহী বা উৎসাহী। তাহলে আমরা এই বিষয়গুলোকে চিন্তা করবো আশা করছি। তাহলে এই সাহিত্য সমালোচক প্রমোদ চৌধুরী কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে প্রচলিত ধারা বা নিয়ম নীতি আছে, সেই বিষয়গুলোর কথা কিন্তু বলেছেন। এবং আমরা যখন তিনি আরো প্রতিটা প্যারায় কিন্তু তার সমালোচনার কথা তিনি চমৎকারভাবে আমাদের কাছে উপস্থাপিত করেছেন। যেমন আমরা যদি বলি যে হ্যাঁ, আমরা যে কি বললাম, শিক্ষার ফল লাভের জন্য আমরা সবাই উৎসাহী বা অতি আগ্রহী। আমাদের যে জাতি জ্ঞানের ভাণ্ডারে শূন্য, সে জাতির ধনের ভারও ভবানী। ভবানী হচ্ছে কি? যে রিক্ততা বা শূন্যতা। যে জাতি জ্ঞানের ভাণ্ডারে শূন্য, সে জাতি ধন, তার যে ধন সম্পদ ভারও ভবানী, কথাটা বলেছে কি? যে জাতি জ্ঞানের ভাণ্ডারে। তাহলে আমরা বিষয়গুলো আসলে আমাদের বিশ্বাস, যে আমাদের, তিনি আরো বলেছেন যে আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ে যারা যথেষ্ট দূর করবে। তাহলে আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ে জ্বালা, শিক্ষা আমাদের গায়ে জ্বালা চোখের জল দূর করবো, শিক্ষা আমাদের গায়ে জ্বালা ও চোখের জল দূর করবে। হ্যাঁ, দূর করবে। শিক্ষা আমাদের গায়ে জ্বালা এবং
বলেছে যে আমরা সবাই ভালো ফল লাভের প্রত্যাশী এবং সেই কারণে আমরা কি করছি, পরিশ্রম করে যাচ্ছি যে হ্যাঁ আমার ফল পরবর্তী কী হচ্ছে, কিন্তু আমার মধ্যে যে মূল্যবোধ জাগ্রত হওয়ার কথা, আমার নিজের আত্মপরিচয় এবং আমার আত্মাকে আমি উপলব্ধি করব এবং অন্যকে বোঝাতে পারবো, সেইটা হচ্ছে শিক্ষার মূল। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করছি যে হ্যাঁ আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দূর করবে, কারণ আমরা হ্যাঁ যে আমাদের গায়ের জ্বালা চোখের জল, আমরা তো আসলে কঠোর পরিশ্রম করি, পড়াশোনা করছি যে আমাদের ভালো ফল অর্জন করতে পারি এবং আমার চোখের জ্বালা, হ্যাঁ এবং আমরা কিন্তু কি করছি যে হ্যাঁ আমার পড়াশোনা শেষে আমি ভালো চাকরি পাবো, খুব ভালো যে আমার আয় ব্যবস্থার পরিবর্তন, যে ভালো আয় হবে, ভালো সম্মান হবে, সেই জন্য কিন্তু আমরা সেটা করছি। তাই লেখক বলেছেন যে আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জল চোখের জল দুই দূর করবে, আমরা সেই কারণে বিশ্বাসী। এবং লেখক বলেছিলেন যে জাতি জ্ঞানের ভাণ্ডারে শূন্য, সে জাতি ধনের ভারও ভবানী। আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইনগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করবো এবং সবাই এই বিষয়গুলো যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে হ্যাঁ আমাদের আত্মস্থ করতে হবে, তাহলে কিন্তু সম্ভব ভালো রেজাল্ট, ভালো ফলাফল করা। যে জাতি জ্ঞানের ভাণ্ডারে শূন্য, সে জাতি ধনের ভারও ভবানী। তাহলে যে জাতি জ্ঞানের ভাণ্ডার, হ্যাঁ জ্ঞানের ভাণ্ডার আমরা বলেছিলাম যে জাতি যত পরিশ্রম সে যত শিক্ষিত সে তত বেশি উন্নত। তাহলে আমাদের হচ্ছে কি যে যাতে জ্ঞানের ভাণ্ডারে শূন্য, জ্ঞানের ভাণ্ডারে শূন্য সে জাতি, যে যাতে জ্ঞানের ভাণ্ডার একবারই শূন্য, জ্ঞান শূন্য মানে কি বলা হয়েছে শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে বা তার শিক্ষা ব্যবস্থা একেবারেই দুর্বল, সেজন্য বলা হয়েছে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানী, সে জাতি ধনের ভারেও ভবানী। তাহলে এই বিষয়গুলো কিন্তু ভারেও ভবানী আমাদের বিষয়গুলা মনে রাখতে হবে, বুঝতে হবে। যাতে জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতি ধনের ভারেও ভবানী। তাহলে জ্ঞানের ভাণ্ডার শূন্য, তার ধন সম্পদ অবশ্যই শূন্য, কম হবে, কারণ তার জ্ঞান যেখানে সীমাবদ্ধ, সীমিত জ্ঞান দিয়ে তার সম্পদকে সে বাড়াতে পারবে না, সেজন্য তো বলা হচ্ছে তার ধনের পরিমাণে কম হবে। তাহলে আসলেই যে হ্যাঁ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন বা আংশিক পরিবর্তন মূল উদ্দেশ্য হচ্ছে কি আমার আত্মাকে জাগরিত করা, আমার যে মন কি চাচ্ছে, হ্যাঁ আমি কি করব, তাহলে সেজন্য কি করতে হবে, আমাদেরকে বেশি করে বই পড়তে হবে। তাহলে বই পড়ার মাধ্যমে কিন্তু আমি আমার যে মন বা আত্মা কি চাচ্ছে তার পরিপূর্ণতা আমি পাবো এবং সহায়ক হবে এবং আমি তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। তাহলে আমি কি বললাম, যে জাতি জ্ঞানের ভাণ্ডারে শূন্য, সে জাতি ধনের ভারেও ভবানী। তাহলে এই কথাটা আমরা বুঝলাম আশা করছি। আমরা যে প্রবন্ধের যে পড়াগুলো পড়ছি সেই পড়ায় কিন্তু আমরা বেশ আমাদের গুরুত্বপূর্ণ লাইনগুলো ব্যাখ্যা করছি। আসলেই আমাদের প্রত্যেকেরই পড়া উচিত এবং সবাই বাসায় একটু লিখে নিলে আমাদের জন্য ভালো হবে। তাহলে ভারেও ভবানী অর্থ আমরা জানলাম কি রিক্ততা বা শূন্যতা। অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝায়, আমরা এই বই পড়ার প্রবন্ধে কি অন্তর্নিহিত শক্তি, অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝায়, অন্তর্নিহিত শক্তিটা কি? তাহলে আমাদের শক্তি হচ্ছে কি দৈহিক শক্তি আছে, আরেক শক্তি আছে কি আমাদের আত্মিক শক্তি। তাহলে যদি বলা হয় শক্তি আমাদের যদি বুঝিয়ে বলি যে হ্যাঁ এক হচ্ছে আমাদের দৈহিক শক্তি আর একটা হচ্ছে কি আমাদের আত্মিক শক্তি। দৈহিক শক্তি এবং আত্মিক শক্তি কিন্তু এক জিনিস নয়। যদি দেহ বা মনে প্রাণ, তাহলে আমাদের যে অন্তর্নিহিত শক্তি বলতে যে মানুষের আত্মিক শক্তি, আমার আত্মার শক্তি, আমার মনের মুক্তি, মনের শক্তি, সেটা হচ্ছে কি অন্তর্নিহিত শক্তি আমার মাঝে লুকিয়ে আছে। আমরা অনেক সময় বলেছিলাম ভাব সম্প্রসারণে যে ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে। আসলে একজন শিশু ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু শুরু থেকে বলা যায় না, যদিও তার যে অন্তর্নিহিত যে শক্তি বা তাৎপর্য আছে সে কিন্তু বুঝতে পারে এবং একটা পরিপূর্ণতা যখন আসে তখন কিন্তু অনেকে সফল হয়, অনেকে বিফল হয়। তাহলে এই যে শিক্ষার অন্তর্নিহিত শক্তি, তাহলে শিক্ষার অন্তর্নিহিত শক্তি কোথায় আছে? মানুষের আত্মার মাঝে আছে। তাহলে মানুষের শক্তি হচ্ছে দুই ধরনের, যে জৈবিক শক্তি বলি বা দৈহিক শক্তি বলি, হচ্ছে আত্মার শক্তি বা মনের শক্তি।
মনের যে সুখ শান্তি, সেটা কিন্তু আত্মার সুখ শান্তি। আমার দেহ ভালো আছে, আমি অনেক কাজ করতে পারছি, আমার মন ভালো আছে, তাহলে আমি কিন্তু ভালো মনের মানুষ হচ্ছে এবং আমি মন খুলে উজাড় করে আমি যেটাই করি, যে কোনো কাজ করি, সমাজসেবা করি, শিক্ষামূলক গবেষণা বা যে ধরনের কাজগুলো করি না কেন আমি কিন্তু করতে পারবো। তাহলে অন্তর্নিহিত শক্তি হচ্ছে কি, আমাদের নিজেদের মনের মধ্যে লুকায়িত শক্তি হচ্ছে কি অন্তর্নিহিত শক্তি। তাহলে আমার অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করতে হবে, সে কি চাচ্ছে সেটা কিন্তু আমাকে বুঝতে দিতে হবে, তাহলে সেটা হবে আমার অন্তর্নিহিত শক্তি। আমার মন, চিন্তা, চেতনা, বিবেক প্রসারিত হবে, আমি অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো নিজের মন এবং আত্মা এবং আমার সমাজ, জাতীয়, দেশ। আসলে এই প্রবন্ধ প্রতিটা লাইনে যেমন আছে যে ব্যাধি সংক্রামক নয়। আসলে সংক্রামক তো বুঝলাম যে যেটা ছোঁয়াচে হয়, যেমন আমরা এখন করোনাকালে সবাই খুব সচেতনতা অবলম্বন করছি, কিন্তু এই প্রবন্ধে লেখক বলেছেন যে ব্যাধি সংক্রামক নয়, ব্যাধি সংক্রামক নয়। তাহলে এই যে সংক্রামক নয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে সংক্রামক কি জিনিস। তাহলে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। তাহলে আমরা সংক্রামক ব্যাধি কোনগুলা সেগুলো কিন্তু আমরা বুঝলাম। তাহলে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝে নিব যে হ্যাঁ সংক্রামক ব্যাধি কি জিনিস। ব্যাধি সংক্রামক, তাহলে স্বাস্থ্য নয়। ব্যাধি হচ্ছে কি রোগ ব্যাধি যেগুলো ছড়ায়, হ্যাঁ ছোঁয়াচে রোগ, সেগুলো হচ্ছে সংক্রামক, কিন্তু আমাদের স্বাস্থ্য কিন্তু সংক্রামক না। তাহলে আমরা নিজেরা কিন্তু কি করছি, আমাদের যে ভালো মন্দ দোষ গুণ সেগুলো কিন্তু আমরা একসাথে করে আমাদের যে নিজের আত্মার মুক্তি বা উপলব্ধি সেটা কিন্তু আমরা ঘটাতে বা করতে পারছি না। তাহলে আমরা যে বললাম যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয় কেন, যদি পরীক্ষায় আসে আমাদের আশা করছি তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা আসছি আমাদের যে প্রবন্ধ, যে আমরা আসলে লাইন বাই লাইন যদি ব্যাখ্যা করা হয়, প্রবন্ধটা মোটামুটি একটু বড়, যদিও বেশি বড় নয়, তবে আমাদের যদি স্কুল সামনে খোলা থাকতো আমরা সবাই আসলে আলোচনা করতে পারতাম এবং ব্যাখ্যা করতে পারতাম। এবং আমরা এখন যে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান কেন, সাহিত্য চর্চার সুফল সম্পর্কে, তাহলে সাহিত্য যে চর্চা করছি, সাহিত্য চর্চার সুফল সম্পর্কে সন্দিহান কারণ যে সুফল পাওয়া যায় না, ফল লাভ পাওয়া যায় না বলে অনেকেই সন্দিহান। কারণ যে সবাই বুঝে মনে করছে সমাজ ব্যবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে সে গবেষণা করছে, লেখক পড়েই বা কী হবে, পড়েই বা কী করবে, কিন্তু এই যে সুফল লাভ করা যায় না, কারণ কি ফল পাওয়া যায় না বলে যে কি সাহিত্য চর্চার সুফল সম্পর্কে আমরা সন্দিহান। কি সাহিত্য চর্চার সুফল সম্পর্কে, সাহিত্য চর্চার সুফল সম্পর্কে, সাহিত্য সুফল সম্পর্কে আমরা সন্দিহান। তাহলে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে আমরা সন্দিহান কেন? কারণ এর ফল লাভ আসলে আমরা পাই না। অনেকেই সাহিত্য চর্চা করছে, কিন্তু পরিপূর্ণ যারা করছে তারা কিন্তু ঠিক সফল হচ্ছে, তারা কিন্তু বিষয়ে তাদের কোনো ঘাটতি থাকে না। তাহলে ফল লাভ আমরা বুঝলাম যে সাহিত্য সুফল সম্পর্কে আমরা সন্দিহান, কারণ এর ফল লাভ আমরা করতে পারছি না বা পাচ্ছি না। তাহলে যদি এই যে বিষয়গুলা, যে আমরা যে ছোট ছোট লাইনগুলো আছে ব্যাখ্যামূলক, সেগুলো কিন্তু আমরা সবাই বুঝব। তাহলে আমরা আজকে যে আলোচনা করছিলাম যে আমাদের বই পড়া প্রবন্ধ প্রমোদ চৌধুরী লিখেছিলেন, তিনি কিন্তু আসলে সমালোচনার মাধ্যমে আমাদের যে বই পড়ার গুরুত্ব বা সাহিত্য চর্চার গুরুত্ব এবং এর জন্য বেশি বেশি লাইব্রেরি বা পাঠাগার স্থাপনের গুরুত্ব তিনি ব্যাখ্যা করেছেন। আসলে বই সকল জ্ঞানের আধার, এমন কিছুই নাই যে বাদ নাই যে বই পাওয়া যায় না। তাহলে কিন্তু জোর করে, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে তিনি কথা বলেছেন যে আমাদের স্কুল কলেজগুলোতে আসলে তখনকার সময়ে, সেই 1868 থেকে 1948 তখনকার সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি সমালোচনা করেছেন যে হ্যাঁ আমাদের কি করা হচ্ছে, জোর করে বিদ্যা গিলানো হয়। আসলে একজন শিক্ষার্থী যা শিখতে চাইবে তাকে সেটা শেখানো প্রয়োজন, কিন্তু জোর করে যে সে যখন পারছে না তখন তাকে চাপ দেওয়া হচ্ছে। আসলে জোর করে বা বল প্রয়োগ করে শিক্ষার ফল লাভ কখনোই সম্ভব নয়। এবং প্রত্যেককেই কী করতে হবে, বই পড়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বুঝতে হবে যে হ্যাঁ
সেজন্যই বেশি বেশি করে তিনি সেটাও বলেছেন লেখক যে আসলে প্রয়োজনে গ্রামে হলেও কী করতে হবে, পাঠাগার বা লাইব্রেরি স্থাপন করতে হবে। তাহলে এই শিক্ষকের সার্থকতা কোথায়? যে শিক্ষক যে জ্ঞান দান করছেন বা পড়াচ্ছেন ছাত্রকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু লেখক তিনি খুব যে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষা অর্জনকে হ্যাঁ, একজন শিক্ষার্থী যখন শিক্ষক যখন ক্লাস 10 কক্ষে উপস্থিত থাকেন, তখন শিক্ষার্থীর মাঝে নানান রকমের প্রশ্ন থাকে যে হ্যাঁ, তখন শিক্ষক কিন্তু তাকে জ্ঞান লাভ করান, যে বুঝিয়ে দেন। কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, যে জোর করে তাকে দেওয়া হচ্ছে, সে নিতে পারছে না, আবারও বল প্রয়োগ করা হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে মানসিকভাবে, সেই বিষয়গুলো কিন্তু লেখক সমালোচনাকারেই উপস্থাপিত করেছেন। তাহলে আমরা আশা করছি এই বিষয় নিয়ে আমরা আবারও যখন আমাদের সামনাসামনি ক্লাস হবে আমরা পড়বো এবং দেখবো, আলোচনা করব। আজকের ক্লাসের পর্যন্ত সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।